আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। ষষ্ঠ অধ্যায়ের বেশ কিছু সৃজনশীল নিয়ে আজকে কথা বলছি। তোমরা খুব মনোযোগ দিয়ে। আচ্ছা, প্রথম সৃজনশীল 17 নম্বর কি দেখতে পাচ্ছি। বিষয়বস্তু এরকম যে খুব ভালোভাবে আমরা লক্ষ্য করি, মনোযোগ দিয়ে লক্ষ্য করো যে আমরা আসলে কি তথ্যগুলো পাচ্ছি। 900 সেন্টিমিটার কিউব আয়তনের একটি ইস্পাত খণ্ডের ভর 7 কেজি। ইস্পাত খণ্ডের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 50 ডিগ্রিতে উন্নীত করতে তাপ প্রদান করা হলো। ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ। ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ অর্থাৎ এটা দেওয়া আছে এই যে মানটা, আপেক্ষিক তাপ আর পানের আপেক্ষিক তাপ, তিনটা তথ্য এখানে পরপর দেওয়া আছে, তো তিনটাকে আমরা একসাথে রাখলাম। মানে প্রথমে দেওয়া আছে 900 সেন্টিমিটার কিউব আয়তনে, তাহলে এটা ইস্পাতের আদি আয়তন। কিন্তু বিষয় হচ্ছে ইস্পাতের আদি আয়তনটা কি, যে 900 সেন্টিমিটার কিউব যে আয়তনটা আছে এটা কি অবশ্যই আমাদের 900 সেন্টিমিটার কিউব থেকে 900 সেন্টিমিটার কিউবকে কিন্তু অবশ্যই মিটার কিউবে পরিণত করতে হবে। মিটার কিউবে কিভাবে বানাবো? সেন্টিমিটার কিউব মিটার কিউব হওয়ার নিয়ম কি? সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে পরিণত করার জন্য 10 টু দা পাওয়ার মাইনাস, যেহেতু সেন্টিমিটার কিউব মিটার কিউব -6 দ্বারা গুণ করতে হবে। আর ভর আছে 7 কিলোগ্রাম, ঠিক আছে। তাপমাত্রা আদি তাপমাত্রা এটা যেহেতু 20 থেকে 50 হয়েছে, তার মানে এটাকে আমরা বলবো প্রথম যেটা সেটা এটা হচ্ছে T1 টেম্পারেচার, আর পরে যেটা আছে 50 ডিগ্রি সেলসিয়াস সেটা হচ্ছে T2। এটা হচ্ছে তাপমাত্রা T2। আচ্ছা, ওকে, এতটুকু আমরা এভাবে নোট করে ফেলবো। তাহলে প্রথমে লিখবো, দেওয়া আছে যে ইস্পাতের আদি আয়তন V1 সমান 900 সেন্টিমিটার কিউব সমান 900 ইন্টু 10 টু দ্য পাওয়ার -6। ভর দেওয়া আছে এত, আদি তাপমাত্রা এত, শেষ তাপমাত্রা এত। ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা সমান এত, আপেক্ষিক তাপ S সমান এত, পানির আপেক্ষিক তাপ পাবো। যেহেতু তাহলে ইস্পাতের আপেক্ষিক তাপকে যদি S1 ধরি, তাহলে পানির আপেক্ষিক তাপকে আমরা S2 ধরতে পারবো। তো উদ্দীপকের তাপমাত্রা বৃদ্ধিতে ইস্পাত খণ্ডের আয়তন প্রসারণ নির্ণয় করো। আমি আগেও বলছি যে আয়তন প্রসারণ হচ্ছে একটা শব্দ, আর আয়তন প্রসারণ সহগ হচ্ছে একটা শব্দ। তাহলে এখানে কিন্তু আয়তন প্রসারণ বের করতে হবে, আয়তন প্রসারণ সহগ না। তার মানে আয়তন প্রসারণ হয়েছে কতটুকু সেটা বের করতে হবে, কিন্তু আয়তন প্রসারণ সহগ না। সো বের করতে হবে V2 মাইনাস V1। তাহলে V2 মাইনাস V1 এর মান বের করার জন্য যে ফর্মুলা, সেটা আমরা কোনটা দিয়ে করবো? তো V2 বের করার জন্য তো গামা লাগবে। গামা পাবো কোথায়? এই যে ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ যে আলফা দেওয়া আছে, সে আলফার মান থেকে আমরা প্রথমে গামা বের করে নিব। এই দৈর্ঘ্য প্রসারণ সহগ থেকে আমি প্রথমে গামা বের করবো, গামা। দেন আমি ফর্মুলা লিখবো যে গামা সমান V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V1 ইন্টু গামা ইন্টু T2 মাইনাস T1। সুতরাং V2 মাইনাস V1 সমান আমার যে ফর্মুলা দাঁড়াবে সেটা হচ্ছে গামা ইন্টু V1 ইন্টু T2 মাইনাস T1, এরকম আর কি। তো ওই ফর্মুলা থেকে V2 মাইনাস V1 আবারও বলি, শেষ কাটে এরকম দাঁড়াবে V2 মাইনাস V1 সমান গামা ইন্টু V1 ইন্টু T2 মাইনাস T1। তো তাহলে গামা জানি, V1 জানি, আম, তারপরে টি টু জানি, T1 জানি, সব জানি, মান বসাই দিলেই মানটা চলে আসবে। তো এখানে রেজাল্টটা সেন্টিমিটার কিউবে আছে, এই জন্য রেজাল্ট দেখে আমি তোমাদের একটা কথা বলছি, যেহেতু রেজাল্টটা সেন্টিমিটার কিউবে দেখতেছো, তাহলে আমরা অবশ্যই 900 সেন্টিমিটার কিউবকে একক পরিবর্তন না করলেও চলবে। আর যদি 900 সেন্টিমিটার কিউবকে আমি মিটার কিউব বানাই, তাহলে আমার রেজাল্টটা আবার কিন্তু মিটার কিউবে আসবে। সেই রেজাল্টটাকে আবার পুনরায় আরেকবার সেন্টিমিটার কিউবে নিতে হবে। হ্যাঁ, এটা নিয়ে কোনো প্রশ্ন আশা করি কারো থাকবে না। এই রেজাল্টটা সেন্টিমিটার কিউবে রাখলেও চলবে, আবার মিটার কিউবে নিলেও চলবে। ওকে, ইস্পাত খণ্ডের তাপমাত্রা বৃদ্ধিতে প্রয়োজনীয় তাপ। জিরো তাপমাত্রার 0.5 কেজি বরফকে সম্পূর্ণ গলানো সম্ভব কিনা। আচ্ছা, তাহলে দুইটা প্রয়োজনীয় তাপ, একটা হচ্ছে ইস্পাতের তাপমাত্রা বৃদ্ধিতে কতটুকু তাপ লাগে, আর বরফ গলাতে কতটুকু তাপ লাগে। ইস্পাতের এই তাপমাত্রা বৃদ্ধিতে প্রয়োজনীয় যে তাপ, এই তাপ দ্বারা বরফটা গলানো সম্ভব কিনা আমরা এখানে সেটা দেখবো। গাণিতিকভাবে বিশ্লেষণ করো। গলানো সম্ভব নয়। উত্তরটা অবশ্য লিখে দিচ্ছি যে গলানো সম্ভব নয়, তো কেন না সেটা দেখবো। ইস্পাত খণ্ডের তাপমাত্রা বৃদ্ধিতে প্রয়োজনীয় তাপ কত সেটা আমরা দেখতেছি। ইস্পাত খণ্ডের তাপমাত্রা বৃদ্ধিতে প্রয়োজনীয় তাপ Q সমান ms T2 মাইনাস T1। আবারও বলি, ইস্পাত খণ্ডের তাপমাত্রা বৃদ্ধিতে প্রয়োজনীয় তাপ Q, এটাকে আমরা Q ধরলাম। এখন Q এর জন্য m তাহলে কত? অবশ্যই ভরটা দেওয়া আছে 7 কেজি, সেটা। আর যেহেতু এটা ইস্পাতের কথা বলছে, সুতরাং ইস্পাতের আপেক্ষিক তাপ 460, T2 হচ্ছে 50 আর T1 হচ্ছে 20। তো এখান থেকে আমরা কিন্তু Q এর মানটা পেয়ে গেলাম। এবার এটা তো আমরা কিউ যে তাপটা পাইলাম সেটা একটা রেজাল্ট পাবো। আর বরফ গলনের জন্য প্রয়োজনীয় তাপ, তাহলে বরফ গলনের জন্য প্রয়োজনীয় তাপ কত হবে সেটা আমরা একটু দেখে নিই। যে বরফ গলনের জন্য প্রয়োজনীয় তাপ হবে, হ্যাঁ, বরফ গলনের জন্য প্রয়োজনীয় তাপ Q1 সমান হবে M1, এটাকে আমরা দিচ্ছি ইন্টু LF। তো M1 এর মান হচ্ছে বরফের ভর। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 0.5 কেজি দেওয়া আছে বরফের ভর, আর LF হচ্ছে মুখস্থ মান 336000। তো এই দুইটা মানকে আমরা একত্র করে তারপরে দেখবো যে এখানে কিউর চাইতে যদি Q1 কোনো কারণে বড় হয়, তাহলে কিন্তু গলানো সম্ভব নয়, কারণ আমার কিউ ব্যবহার করে গলাতে হবে। তাহলে কিউ হলে আমার দেওয়া তাপ হচ্ছে কিউ, আর আমার প্রয়োজনীয় তাপ হচ্ছে Q1। তার মানে Q1টা অবশ্যই কিউর চাইতে ছোট হতে হবে।
যদি Q1 Q এর চাইতে ছোট হয় তাহলে বরফ গলানো সম্ভব হবে। নিচে এখানে বেশি হয়ে গেছে তাই গলানো সম্ভব হয়নি। তো এই ছিল এটার আলোচনা। তো যাই হোক, আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করি, যেটা ময়মনসিংহ বোর্ড 2020 সালে আসছে। এই প্রশ্নটা আমরা কি দেখতে পাচ্ছি, দেখো আমরা উদ্দীপকের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে উদ্দীপকে এ এবং বি দুইটা বস্তু আছে। এ হচ্ছে একটা পাত্র, পাত্রের ভিতরে পানি রাখা আছে, এই যে লেখা আছে 10°C তাপমাত্রার 250 গ্রাম পানি। 10°C তাপমাত্রা 250 গ্রাম, তাহলে যে পানি আছে সে পানির ভর হচ্ছে 250 গ্রাম, আর পানির প্রাথমিক তাপমাত্রা হচ্ছে 10°C। আর -5°C তাপমাত্রার 120 গ্রাম ভরের বরফ, তাহলে এই বরফের আদি তাপমাত্রা হচ্ছে -5°C তাপমাত্রা, আর বরফের ভর হচ্ছে 120 গ্রাম ভরের বরফ। এখন পানির আপেক্ষিক তাপ দেওয়া আছে 4200, এটা আমরা আগেই জানি। বরফের আপেক্ষিক তাপ 2100 জানা আছে, তারপরে দেওয়া আছে বরফ গলনের সূত্র তাপ 33600, এটা আগেই দেওয়া আছে। তো প্রথমে গ নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে উদ্দীপকের বরফের টুকরাটির তাপমাত্রা ফারেনহাইট স্কেল, তাহলে বরফের টুকরার একটা তাপমাত্রা দেওয়া আছে -5°C, এই -5 কে ফারেনহাইটে প্রকাশ করে দিব আমরা সরাসরি, শুধু এটা জাস্ট তাপমাত্রাটাকে পরিবর্তন করে দিলেই চলবে। তো শেষে উদ্দীপকের বি বস্তুটিকে এ পাত্রের তরলে ছেড়ে দিলে মিশ্রণের শেষ অবস্থা কি হবে। এটা একটু পেঁচানো একটা প্রশ্নই বলা যায়, যে উদ্দীপকের বি তার মানে বরফের টুকরাকে আমরা কি পানির ভিতরে ছেড়ে দিব। তো বরফের টুকরাকে পানির ভেতরে ছেড়ে দিলে মিশ্রণের শেষ অবস্থাটা কি হবে। কারণ স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে এরকম যে শেষ অবস্থা কি হবে, সেটা বললে আমরা শেষ তাপমাত্রাটা বের করে দিয়ে বলি যে সব শেষে সবার তাপমাত্রা এরকম একটা স্টেটে আসবে, তার মানে সবাই এরকম একটা টেম্পারেচারে আসবে। কিন্তু এখানে বলা হয়েছে যে বি বস্তুটিকে এ পাত্রের তরলে ছেড়ে দিলে শেষ অবস্থা কি হবে, এখানে অবস্থাটা একটু অন্যরকম হবে। আমরা সেটা করলে বুঝতে পারবো। সেটা হচ্ছে এখানে একটু বিষয়টা হচ্ছে এরকম যে -5°C তাপমাত্রার বরফ যখন আমরা এই পানির ভেতরে দিব, তখন পানি এই বরফ কিন্তু দুই স্টেপে তাপ গ্রহণ করবে। দুই ভাবে কেন, কারণ বরফের ক্ষেত্রে যেটা আমরা জানি যে প্রথমে বরফ -5°C থেকে, হ্যাঁ আমরা এই তাপটাকে Q1 বলি, বরফ কিন্তু প্রথমে -5°C থেকে M1 বরফের তাপমাত্রাকে S1 ধরলাম ইন্টু T2 T1, এই সূত্রের সাহায্যে বরফ কিন্তু প্রথমে -5°C তাপমাত্রা থেকে 0°C তাপমাত্রায় যাবে। তাহলে -5 থেকে 0°C তাপমাত্রায় যেতে প্রয়োজনীয় তাপ Q1 সমান আমরা দেখতে পাচ্ছি M1 S1 ইন্টু T2 T1। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব যে আসলে কত জুল তাপের প্রয়োজন। তাহলে M1 হচ্ছে বরফের ভর, বরফের ভরটা আমরা দেখতে পাচ্ছি 120 গ্রাম আছে। তাহলে 120 গ্রামকে আমাদের কিলোগ্রামে পরিণত করতে হলে 1000 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 0.12 আসে। 0.12 কে ইন্টু আমরা S1 বরফের আপেক্ষিক তাপ 2100 দিয়ে গুণ করলাম, কিন্তু তাপমাত্রার যে ব্যবধান সেটা হবে 5, কারণ 5 থেকে 0 তে আসবে। তাতে এখানে যে রেজাল্টটা আসে সেটা হয়, এখানে হয় 1200, অর্থাৎ এখান থেকে হিসেব করলে পাওয়া যায় 1260 জুল। তার মানে বরফটা জাস্ট -5 থেকে 0 তে আসতে 1205 জুল তাপ লাগলো। আচ্ছা, -1205 জুল তাপ লাগলো 0 তাপমাত্রায় আসতে। আচ্ছা, তো আমরা এবার এইদিকে, আচ্ছা এখানে আরেকটা স্টেপ আছে অবশ্যই। এখন বরফ তো 0 তাপমাত্রায় আসছে, এবার তো সেই 0 তাপমাত্রার বরফ গলতে হবে। তো বরফ গলার জন্য আবার একটা প্রয়োজনীয় তাপ আছে। বরফের গলার জন্য প্রয়োজনীয় তাপের সূত্র হচ্ছে, এটা আমরা M1 বললাম, M1 ইন্টু LF, LF, হ্যাঁ M1 ইন্টু LF। তো M1 হচ্ছে ওটা, আর LF কারণ বরফ গলার জন্য সূত্রই হচ্ছে আলাদা। তাহলে M1 হচ্ছে আবারও বরফের ভর হচ্ছে 120 গ্রাম, 120 ভাগ 1000, ক্যালকুলেটর আমরা পেয়ে যাচ্ছি 0.12 ইন্টু ওই যে LF এর মানটা দেওয়া আছে 336 123 000। তাহলে এখানে আসে একটা বিশাল অংশ, সেটা হয় 40,320 জুল। আচ্ছা, তার মানে আমরা বুঝতেছি যে পুরো বরফটা 0 তাপমাত্রায় চলে আসার জন্য, প্রথমে বরফ 0 তাপমাত্রায় আসার জন্য তাপ লাগে 1260 জুল, আর পরবর্তীতে সেই 0 তাপমাত্রার বরফ গলার জন্য তাপ লাগে 40,000 জুল। আচ্ছা, 0 তাপমাত্রা যদি বরফ গলতে হয় তাহলে 110°C তাপমাত্রার এই পানিরও তো 0 তাপমাত্রায় আসতে হবে। তাহলে 0 তাপমাত্রায় পানির আসার জন্য কতটুকু তাপ বর্জন করতে হয় সেটা আমরা একটু দেখি। পানির ক্ষেত্রে ওখানে যদি আমরা ভরটাকে 1 ধরছি, তো পানির 2 ধরছি, 1 ধরছি, তো পানির ক্ষেত্রে আমরা ভরটাকে 2 ধরি, আর পানির আপেক্ষিক তাপটাকে আমরা S2 ধরলাম। কিন্তু পানির ক্ষেত্রে তাপমাত্রার ব্যবধানটাকে আমি as usual সূত্র অনুসারে T2 T1 ই লিখবো, কিন্তু পরবর্তীতে যদি মান বসাই দিই তাহলে T2 T1 হবে, এটা 10 থেকে 0 তে আসবে, তাই 0। তো পানির ভর হচ্ছে M2, তার মানে 250 গ্রাম, 250 কে 1000 দিয়ে ভাগ করে দিব আমরা, 0.25 ইন্টু পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200 পেয়ে গেলাম, ইন্টু হচ্ছে T2 T1, অর্থাৎ তাপমাত্রার ব্যবধান সেটা হচ্ছে 10। তাহলে এখানে হচ্ছে 10,500, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 10,500। তাহলে বিষয়টা দাঁড়াইলো কোথায়, যে পানি ওই 10°C তাপমাত্রা থেকে 0 তাপমাত্রার পানিতে আসার জন্য 10,500 জুল তাপ বর্জন করতে পারে।
কিন্তু অপরদিকে বরফের তাপ প্রয়োজন হয় 40,000 আর হচ্ছে 1,000, তার মানে 41,000। তার মানে এই বরফ কিন্তু সম্পূর্ণ গলতেছে না। তাহলে ভেজালটা লাগতেছে কোথায়, যে বরফ গলতে গিয়ে এই সমস্যা হইতেছে, সম্পূর্ণ বরফ গলতেছে না। বা বরফের তাপমাত্রা জিরো তাপমাত্রায় আসতে কোনো সমস্যা নাই এই তাপে, কারণ বরফের তাপমাত্রা যখন জিরোতে আসবে তার জন্য মাত্র 1260 জুল তাপ লাগে। তার মানে আসলে সম্পূর্ণ বরফ গলবে না। মূল প্রবলেমটা হচ্ছে এখানে সম্পূর্ণ বরফটা গলবে না, কারণ বরফ গলার জন্য যে প্রয়োজনীয় তাপ সেটা 40,000 প্লাস 1,000, প্রায় 41,000। আর এখানে হচ্ছে অপরদিকে গরম পানি থেকে তাপ পায় মাত্র 10,000, সুতরাং 10,000 জুল তাপ হচ্ছে বর্জিত তাপ, আর গৃহীত তাপ হচ্ছে 41,000। সুতরাং কখনোই সম্পূর্ণ বরফ এখানে এভাবে গলবে না। এখন বরফ না গলার জন্য, সম্পূর্ণ বরফ যেহেতু গলবে না এটা আমরা বুঝে গেলাম, তো আমরা এখানে একটু বের করে দেবো যে আসলে কতটুকু বরফ গলবে। তো কতটুকু বরফ গলবে সেটা বের করার জন্য আমি এখানে বলছিলাম যে কতটুকু বরফ গলবে সেটার জন্য আমরা এখানে ঠিক এরকম করব যে আমরা এখানে এসে দেন আমরা একটু ধরে নিব যে মনে করি আমরা যে কোনো একটা রাশি ধরতে পারি এখানে এক্স কেজি। হ্যাঁ, এক্স কেজি, মনে করি এক্স কেজি। হ্যাঁ, এক্স কেজি বরফ আহ, গলবে। মানে জাস্ট এটা আমরা ধরে নিলাম যে মনে করি এক্স কেজি বরফ গলবে। তাহলে এক্স কেজি বরফ গললে বাকিটুকু বরফ গলবে না। তো এক্স কেজি বরফ যদি গলে তাহলে আমি যে কিউ টু এর মানটা যে বের করছি সেই কিউ টু এর মানটা কিন্তু তাহলে এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। কিভাবে চেঞ্জ হচ্ছে, কারণ আমি তো বলছি যে কিউ টু সমান হচ্ছে এম ওয়ান ইন্টু এল এফ, কিন্তু না, ওখানে হবে এক্স ইন্টু এল এফ, কারণ আমার সম্পূর্ণ বরফ তো গলে না, আমার বরফ বলছে হচ্ছে এক্স কেজি। তাহলে আমার যে কিউ টুর মানটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে, কিউ টু সমান এক্স ইন্টু এল এফ, এই মানটা আমাকে লিখতে হচ্ছে কারণ সম্পূর্ণ বরফ গলে না, এক্স ইন্টু এল এফ। তো এটা যখন হয়ে যাবে তারপরে আমি আমার মতো করে যেটা করতে পারবো সেটা হচ্ছে আমি এখন এখানে প্রশ্ন মতে গুছিয়ে ফেলবো। হ্যাঁ, প্রশ্ন মতে আমরা এখানে লিখবো যে যেহেতু গৃহীত তাপ সমান বর্জিত তাপ হতে হবে, তার মানে গৃহীত তাপ হচ্ছে দুইটা। কি কি গৃহীত তাপ, একটা হচ্ছে কিউ ওয়ান আর একটা হচ্ছে প্লাস হচ্ছে কিউ টু। কিউ ওয়ান প্লাস কিউ টু, অপরদিকে বর্জিত তাপ হচ্ছে কিউ থ্রি। এই ইকুয়েশন লিখে এখন আমরা কিউ ওয়ান এর পরিবর্তে লিখবো 12,1260 জুল, কিউ টু এর পরিবর্তে লিখবো হচ্ছে এক্স ইন্টু এল এফ, কারণ এটা আর না, এটা দিয়ে আমরা বুঝলাম যে আগে সম্পূর্ণ বরফ গলে নেয়। এক্স ইন্টু এল এফ, এল এফ এর মান 336,000 আর কিউ থ্রি জায়গায় 10,500। দেন আমরা এখান থেকে ওই যে এক্স এর মানটা বের করে ফেলবো। তো এক্স এর মানটা যদি আমরা এখানে বের করে ফেলি তাহলে আমরা বলতে পারবো যে আসলে কতটুকু ঠিক বরফ গলবে। অর্থাৎ সম্পূর্ণ বরফ গলবে না সেটা আমরা বুঝে গেছি, কিন্তু কতটুকু বরফ গলবে। এখন এক্স এর মান যত কেজি আসবে তার মানে আসলে ঠিক ততটুকু বরফ গলবে। তো বরফটা যখন আমি কতটুকু গলছে সেটা পেয়ে গেলাম, এখন আমি যদি বলতে চাই যে তাহলে আর কতটুকু বরফ মানে গলা থেকে বাকি থাকবে, সেই হিসাবটা কিন্তু আমরা এখানে খুব সহজে এখন বের করে দিতে পারবো। কারণ টোটাল আছে বরফ 120 গ্রাম, তাহলে এখানে যত গ্রাম পাবো তার থেকে 120 থেকে বাদ দিলে বাকি যেটা থাকবে আমরা খুব সহজে বলে দিতে পারবো যে অত গ্রাম বরফ গলবে না, অর্থাৎ ওটা হচ্ছে অগলিত অবস্থায় থাকবে। তার মানে এখানে আসলে শেষ তাপমাত্রা আমরা বের করতে পারতেছি না, কারণ শেষ তাপমাত্রা বের করার জন্য যে কন্ডিশন বা যে তথ্যগুলো দরকার সেটা আমার এখানে নাই। সেজন্য আমরা এখানে জাস্ট সম্পূর্ণ বরফটা থেকে কতটুকু অংশ বরফ গলবে সেটা বের করে দেবো, আর কতটুকু বরফ গলবে না অর্থাৎ অগলিত অবস্থায় থাকবে সেটা আমরা বের করে দেবো। এতটুকু হিসাব তোমাদের জন্য বাকি রাখলাম, কিউ ওয়ান প্লাস কিউ টু সমান কিউ থ্রি, এখান থেকে এক্স এর মানটা বের করবো। আর এটা কিউ ওয়ান এর মান বের করার জন্য নিচে কিভাবে লিখতে হবে সেটা তোমরা আগে পারবো, অবশ্যই দেওয়া আছে। এই যে কিউ ওয়ান যেহেতু এটা বরফের জন্য দেওয়া আছে, বরফের ভর দেওয়া আছে, বরফের আপেক্ষিক তাপ দেওয়া আছে, বরফের আদি তাপমাত্রা শেষ তাপমাত্রা, পানির জন্য পানির ভর, পানির আপেক্ষিক তাপ, পানির আদি তাপমাত্রা শেষ তাপমাত্রা, সুতরাং প্রয়োজনীয় তাপ, আবার বরফের জন্য ভর, সুপ্ত তাপ, এভাবে এগুলো বসে তোমরা নিজেরা নিতে পারবে, নিলেই এখান থেকে এটা রেজাল্টটা হয়ে যাবে। তো অন্যান্য অঙ্কের যেটা এটা একটু ব্যতিক্রম কেন সেটা আমি আবার একটু রিমাইন্ড দিই। ব্যতিক্রমটা হচ্ছে এরকম, কারণ এখানে সম্পূর্ণ বরফটা গলে নাই। যদি সম্পূর্ণ বরফটা গলে যাইতো তাহলে কিন্তু আমরা মিশ্রণের শেষ তাপমাত্রা বের করতে পারতাম, কিন্তু যেহেতু সম্পূর্ণ বরফ গলে নাই সুতরাং আমরা এখানে জাস্ট কতটুকু কয় কেজি বরফ গললো আর কত গ্রাম বা কেজি, কত গ্রাম বা কেজি বরফ গললো সেটা বের করবো, আর কতটুকু গলে নাই সেটা বের করে দিব। তো এটার পরে আমরা শেষ প্রশ্ন দেখতে পাচ্ছি 2020 সালে যেটা আসছে, 1 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি ধাতব গোলকের তাপমাত্রা 50 ডিগ্রি বৃদ্ধি করায় ওর আয়তন এত এবং ক্ষেত্রফল এত হলো। এই যে আয়তন এত হলো এটা কিন্তু শেষ আয়তন, এটা কিন্তু ভি2 এর মান, এখান থেকে এটা আমাদের বুঝে নিতে হবে যে যেহেতু বলছে আয়তন এত হয় তাহলে আয়তন এত হয় মানে এটা হচ্ছে আমার ভি2, অর্থাৎ এটা হচ্ছে আমার শেষ আয়তনের মান। আর এই যে বলছে ক্ষেত্রফল এত হয় তার মানে এটা হচ্ছে আমার শেষ ক্ষেত্রফলের মান, এই বিষয়টা আমাকে বুঝে নিতে হবে। আর এই যে এত ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি করার কথা বলছে তার মানে এটা কিন্তু আমার ডাইরেক্ট টি টু মাইনাস টি ওয়ান এর মান। হ্যাঁ, টি টু মাইনাস টি ওয়ান সমান আমার 50 ডিগ্রি সেলসিয়াস। তো টি টু মাইনাস টি ওয়ান সরাসরি, কারণ বলছে এত ডিগ্রি বৃদ্ধি করতে। আর এই যে আদি যে ব্যাসার্ধ দেওয়া আছে ব্যাসার্ধটা থেকে আমি কাজ করতে পারবো, এখান থেকে আমি আদি আয়তন বের করতে পারবো, ধাতব গোলকের আদি আয়তন। তো আদি আয়তন বের করার যে সূত্র হবে সেটা সূত্র হবে কি, ভি সমান 4/3, পাইটা এখানে লেখা যাচ্ছে না, তোমরা জানো পাই আর কিউ।
এই সূত্র দিয়ে আমরা প্রথমে আদি আয়তন বের করে নিব। আদি আয়তন তার মানে এটা হবে আমার V1 এর মান। তাহলে এখান থেকে আমি আদি আয়তন বের করে নিলাম আর শেষ আয়তন তো পেয়ে গেলাম। তো একইভাবে আমি এখান থেকে আদি ক্ষেত্রফলটা বের করে নিব। আদি ক্ষেত্রফল বের করার জন্য আমার সূত্র দাঁড়াবে ওই যেরকম এই পাইটা আমরা লেখা যাচ্ছে না, পাই আর স্কয়ার। তার মানে আদি ক্ষেত্রফল বের করে নিলাম আর আদি আয়তন আমি এই ব্যাসার্ধ থেকে বের করে নিলাম আর শেষ আয়তন এবং শেষ ক্ষেত্রফল দেওয়া আছে, তাপমাত্রার ব্যবধান দেওয়া আছে। তো গ নম্বর বলছে তাপমাত্রা বৃদ্ধি ফারেনহাইট স্কেলে প্রকাশ করে। এই যে তাপমাত্রা যে 50°C বৃদ্ধি পাইছে এটাকে ফারেনহাইট স্কেলে প্রকাশ করতে হবে। তো আমরা আগে বলছিলাম যে নরমাল একটা তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে প্রকাশ করার যে সিস্টেম আর তাপমাত্রা বৃদ্ধিকে ফারেনহাইট স্কেলে প্রকাশ করার সিস্টেম কিন্তু এক না, এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। তার মানে আমার এখানে কিন্তু সিঙ্গেল একটা টেম্পারেচারকে আমরা ফারেনহাইট না, তাপমাত্রার পরিবর্তনকে ফারেনহাইটে পরিবর্তন করব। এজন্য ডিগ্রি সেলসিয়াসকে আমার সর্বপ্রথম যেটা করতে হবে এখানে আমি নিচে একইভাবে দিয়ে দিতে পারি যে প্রথমে আমাদের এই 50° যে সেলসিয়াস আছে, আমি ডিগ্রিটা দিলাম না, এখানে ডিগ্রিটা দেওয়া যাচ্ছে না, 50°C আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে দুইটা তাপমাত্রার ব্যবধান আকারে লিখতে হবে। যেমন আমি লিখলাম 60°C মাইনাস হচ্ছে 10°C। এবার আমাকে কষ্ট করে করতে হবে কি 60°C কে ফারেনহাইট বানাইতে হবে এবং 10°C কে ফারেনহাইট বানাইতে হবে। দেন সেলসিয়াস থেকে ফারেনহাইট বিয়োগ দিলে আমার রেজাল্টটা 90 আসবে। আর এমসিকিউ তে এই প্রশ্ন আসলে একটা শর্টকাট সিস্টেম আছে, যেহেতু সেলসিয়াসের চেয়ে মানের দিক দিয়ে ফারেনহাইটটা বড় হয় আমরা জানি, সেই জন্য সেলসিয়াসকে 1.8 দিয়ে গুণ করলে ফারেনহাইট পাবো, আবার ফারেনহাইটে মান দিলে 1.8 দিয়ে ভাগ করলে আমরা সেলসিয়াস পাবো। এটা হলো এমসিকিউ এর জন্য শর্টকাট সিস্টেম। উদ্দীপকের তথ্য উপাত্ত থেকে আয়তন প্রসারণ সহগ এবং ক্ষেত্র প্রসারণ সহগের মধ্যে সম্পর্ক বের করে। তাহলে আমাকে দুটো বের করতে হবে। আয়তন প্রসারণ সহগ মানে প্রথমে গামা বের করতে হবে। বের করার ফর্মুলাটা আমি দিয়ে রাখছি, গামা সমান V2 মাইনাস V1 ডিভাইড বাই V1 ইনটু T2 মাইনাস T1। তাহলে V2 শেষ আয়তনে দেওয়া আছে, শেষ আদি আয়তন দেওয়া আছে, বসাতে হবে। শেষ তাপমাত্রা আদি তাপমাত্রা সব বসায় আমরা এখান থেকে প্রসারণ সহগটা বের করতে পারবো। এবং এটা গেল হচ্ছে এই গামার মানটা। আবার বিটার মানটা আমরা এখান থেকে খুব সহজেই কিন্তু বের করতে পারবো। কিভাবে? বিটা সমান A2 মাইনাস A1 ডিভাইড বাই A1। তো বিটা বের করার জন্য যা যা লাগবে, শেষ ক্ষেত্রফল আছে, আদি ক্ষেত্রফল আছে, তারপরে হচ্ছে আদি আমরা দেখতে পাচ্ছি আদি ক্ষেত্রফল আছে, যে শেষ তাপমাত্রা আদি তাপমাত্রা সবগুলো বসাইলে গামা এবং বিটা, দেন গামা বিটার এত গুণ, অর্থাৎ আমরা এখানে যে বের করার পরে যে গামার যে মানটা পাবো সেই মানটাকে আমরা বিটা দিয়ে ভাগ করবো, তাতে 1.47 আসবে। তখন আমি বলতে পারবো যে আয়তন প্রসারণ সহগ ক্ষেত্র প্রসারণ সহগের মধ্যে সম্পর্ক বলছে, তো এটা কার কত গুণ সেটাও বলা যায়, বিয়োগ করে কে কার থেকে কতটুকু বেশি সেটাও বলা যায়। তবে আমরা এখানে গুণ বের করে দিব। কিন্তু বের করাটা একেবারেই সহজ, দুটো ফর্মুলা আমি লিখে দিচ্ছি আর মানগুলো আমরা দেখতে পাচ্ছি খুব সহজেই আমাদের এখানে দেওয়া আছে। তো আশা করি সবাই বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ।